ইনভেস্ট এক্সপার্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ইন্ডেক্স নিয়ে তেমন একটা আলোচনা করব না, কারণ ইন্ডেক্সের আলোচনা আগের যেটা আছে সেটাই এখনও বলবৎ আছে। ইন্ডেক্সের চেহারা কোনো রকম পরিবর্তন হয় নাই। যদি আপনারা ইন্ডেক্সের আলোচনা চান তাহলে আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলো একটু দেখে নেবেন। আজকে অন্য বিষয় নিয়ে, ভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুধু শুধু ইন্ডেক্স নিয়ে আলোচনা করে সময় নষ্ট করব না। চলেন আজকে একটু ভিন্ন আলোচনায় যাব, যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, এবং মনোযোগ সহকারে শুনবেন। একেবারে ঠান্ডা মাথায় নিরিবিলি পরিবেশে যে আপনারা এই ভিডিওটা একটু দেখবেন এবং টু দা পয়েন্টে বোঝার চেষ্টা করবেন আমি কি বোঝানোর চেষ্টা করছি এবং আপনি কি বুঝছেন। আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ মেসেজ আজকে আছে। দেখেন, আজকে যদি টপ লুজারে যাই, একটু দেখেন টপ লুজারে গেলে কি দেখতে পাচ্ছি আমরা। এই যে দেখেন, টপ লুজারে একমাত্র মিডল্যান্ড ব্যাংক বাদ দিয়ে বাকিগুলা সবগুলা জেডের শেয়ার, ম্যাক্সিমামই জেডের শেয়ার। জেডগুলো আজকে কি হয়েছে? জেডগুলো আজকে মাইর খাইছে। মাইরটা কেন খাইলো, কি কারণে খাইলো, এটা কি কখনো আপনারা ভেবে দেখেছেন বা কখনো আপনারা চিন্তা করেছেন? আমার তো মনে হয় না আপনারা চিন্তা করেছেন। আজকে অনেকেই পার্সোনালি আমাকে ফোন করেছে এবং নক দিয়েছে হোয়াটসঅ্যাপে যে ভাই জেডের অমুক শেয়ারটা কিনবো নাকি, তমুক শেয়ারটা কিনবো নাকি। আপনারা জানেন জেডের শেয়ার ম্যাচিউর হতে 3 দিন সময় লাগে। তো আজকে কিনলে আগামী 3 দিন পরে কি হবে সেটা কি বলা যাচ্ছে? বলা যাচ্ছে না। আজকেই দেখেন, আমি একজনের, সবাই যারা আমাকে নক করছে সবাইকেই আমি বলে দিয়েছি না, আজকে কোনো জেডের শেয়ার বাই করা যাবে না। আরে ভাই, আজকে আমরা বিক্রি করেছি শেয়ারগুলা, তা আপনি আজকে কেন বাই করবেন? এই বিষয়গুলো তো আপনাদেরকে বুঝতে হবে, ধরতে হবে। যাই হোক, মিডল্যান্ড ব্যাংক ফার্স্টে আছে, এটা নিয়ে আমি ভিডিওতে বলেছি এবং আজকেও একটু বলবো, এটা পরবর্তীর জন্য রেখে দিচ্ছি। বাট আজকে জেডের শেয়ারগুলা কেন মার খাইলো, এই কথাটুকু একটু চিন্তা করবেন আপনারা। এই দেখেন কেভিপিএল এতদিন উঠতেছিল, আজকে বামে হল্ট, এতদিন ডানে হল্ট হয়েছে, বামে হল্ট। তো ভাই, এই শেয়ারটা এত দূর বেড়ে গেছে, কেন আমরা কিনতে যাব? এবং পরবর্তীতে দেখেন এই যে ম্যাক্সিমামই আমার জেডের শেয়ার এইখানে আছে। গত 22শে ডিসেম্বর যেদিন আমাদের সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই জেডগুলো নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন, সেই দিন রাতেই ভিডিওতে আপনাদের ক্লিয়ার একটা মেসেজ দিয়েছিলাম আপনাদের কি করা উচিত, এখন আপনারা কি করবেন, একদম টু দা পয়েন্টে সেই ভিডিওটা মধ্যে বলা ছিল। আপনারা কিভাবে করেছেন আই ডোন্ট নো, বাট আমি সেটা কাজে লাগিয়েছি। তো চলেন একটু সেই ভিডিওর একটু স্ক্রিনশটটা একটু দেখে আসি। দেখে আসলে আপনাদের সেটা হয়তো আপনারা সিঙ্ক করতে পারবেন বা আপনারা মনে করতে পারবেন। এই যে দেখেন, এই যে 22শে ডিসেম্বর জেড এর শেয়ার কি হবে, এখন সাধারণ বিনিয়োগকারী কি করা উচিত, এই শিরোনামে সেদিন ক্লিয়ার একটা মেসেজ আপনাদেরকে দিয়েছিলাম। চলেন সেই মেসেজের একটু অংশ আমরা একটু শুনে আসি। শুনে আসলে আপনারা পিওরলি ক্লিয়ার হতে পারবেন। তো আপনারা যদি একটু খেয়াল করেন, যাদের হাতে এই জেডের শেয়ারগুলো আছে তাদের উদ্দেশ্যে বলতেছি। ভাই দেখেন, এই যে ম্যাক্সন স্পিনিং, সে বামে হল্ট হয়েছে কত টাকা দিয়ে? দেখেন মাত্র 33 লাখ টাকা। বেলিজিং মাত্র 5 লাখ টাকা। এই যে মিথুন কয় টাকা? 5 লক্ষ টাকা। ফনিক্স কত? 25 লক্ষ টাকা। আমি সাধারণ বিনিয়োগকারী ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনাদের হাতে, যাদের হাতে জেডের শেয়ারগুলো আছে বা এই টাইপের শেয়ারগুলো আছে, আপনাদের প্যানিক হওয়ার কোনো দরকার নাই। মার্কেট যেভাবে পড়েছে ঠিক সেইভাবেই উঠবে এই শেয়ারগুলা। এইখানে বড় বিনিয়োগকারী যারা আছে বা যাদের হাতে বড় ইনভেস্টমেন্ট ছিল, তারা এইখানে সেল করে নাই। এখানে সেল করেছে জাস্ট সাধারণ বিনিয়োগকারী প্যানিক হয়ে। আর যারা সেল করেছেন তাদের উদ্দেশ্যেও আমার দুইটা কথা আছে। আপনি যদি না বুঝেন তাহলে এই মার্কেটে আর ট্রেড করেন না ভাই। শুধু কথাতে প্যানিক হয়ে আপনি লুজার হচ্ছেন, আবারও দোষ দিচ্ছেন। ভাই, উনি কি বলছে না বলছে এটা দেখার দরকার নাই, আপনি কি বুঝলেন। আপনাদের উদ্দেশ্যে ক্লিয়ার বার্তা ছিল সেদিন 22শে ডিসেম্বরে। তারপরের 2 দিন পর থেকেই শেয়ারগুলা ওঠা শুরু করছে। ভাই, স্মার্ট মানির প্যানিক আপনাদেরকে সহ্য করতে হবে, স্মার্ট মানির ফুটপিন আপনাদেরকে লক্ষ্য করতে হবে, স্মার্ট মানি ওরা কিভাবে আচরণ করে সেই বিষয়গুলো ধরতে জানতে হবে। দেখেন, আপনারা সেই দিন বিক্রি করে দিয়েছেন, একদম 100% অনেকে বিক্রি করে দিয়েছেন ওই প্যানিকে। এরপরে কি হয়েছে? পরে দেখেন জেডগুলো নিয়ে খেলাধুলা হয়ে গেছে। আজকে যেটা হইলো, আজকে তারা ম্যাক্সিমাম পোর্শন প্রফিট বুক করছে। হ্যাঁ, সবগুলো শেয়ার থেকে যে প্রফিট বুক করছে এমন না, যে শেয়ারগুলো অনেক উপরে উঠে গেছে, এই যে কেবিপিএল এর মতো শেয়ার, সেন্ট্রাল ফার্মার মতো শেয়ার, যে শেয়ারগুলো অনেক উপরে উঠে গেছে সেই শেয়ারগুলো থেকে তারা আজকে প্রফিট বুক করছে, একদম 100% প্রফিট বুক করছে। দেখেন, আমি আপনাদেরকে বলি, একটু বলার চেষ্টা করি। দেখেন, এই যে সেন্ট্রাল ফার্মা আমার হাতে ছিল, তখন আমার হাতে ছিল। আমি সেন্ট্রাল ফার্মা কিনেছি হয়তোবা এই ক্যান্ডেলে কিনেছি যে 9 টাকা বা 9 টাকা 20 পয়সা 10 পয়সা আশেপাশে আমি কিনেছিলাম। মানে ওই ঘটনার আগে আমাদের যিনি আছেন, সরকারের যিনি ছিলেন, যিনি ওই মন্তব্যটা করেছেন, তার
কথা বলার আগে আমি সেন্ট্রাল ফার্মা দেখে শুনে যে ভাবছিলাম যে এই জায়গাটাতে কোনো কিছু হচ্ছে, স্মার্ট মানি ইনভলভ হচ্ছে, সো আমি এই শেয়ারটা একটু কিনে রাখি। তো আমি এই যে 9 টাকা 10 পয়সা 20 পয়সা করে আমি কিনে রেখেছিলাম এই জায়গাগুলোতে। এইটা করার পরে মানে এই কেনার পরে মন্তব্যটা আসার পরে দেন এইখানে শেয়ারটা পরে আমি সেদিন প্যানিক হই। যেদিন পড়ছে এই শেয়ারটা এইখানে, আমি তখন এই যে 8 টাকার ঘরে এই শেয়ারটা আমার হাতে যতগুলো শেয়ার ছিল তার দ্বিগুণ শেয়ার আমি এখানে কিনছি, একেবারে দ্বিগুণ শেয়ার কিনেছি। আপনারা তো ভয়ে বিক্রি করে দিয়েছেন, আমি আরও সাহস করে কিনেছি এইখানে। তখন আমার হাতে 30,000, আমি আপনাদেরকে বলেই দিচ্ছি, তখন আমার হাতে 30,000 শেয়ার ছিল, আমি এখানে আরও 60,000 শেয়ার কিনেছি। কেনার পরে যখন এটা বাড়ছে এইখান থেকে এই লেভেল গেছে, এই লেভেল মানে 9 টাকা 50 পয়সা 9 টাকা 60 পয়সা যখন গিয়েছে, এই লেভেলে গিয়েছে, তখন হাতে যখন ওই যে 60,000 শেয়ার পরে আমি কিনলাম 8 টাকা করে, ওই শেয়ারগুলো সেল করে দিছি। আর আগের কিন্তু আমার 30,000 শেয়ার ছিল, সেইটা আজকে সেল করেছি। সেই পোর্শনটা আমি কিনেও 2 ভাগে, বিক্রি করেও 2 ভাগে ভাই। আমার ট্রেডিং স্টাইলটাই এইরকম। এখন আপনারা কিভাবে চিন্তা করেন আই ডোন্ট নো। আপনারা বলবেন ভাই হ্যাঁ আমার তো সব শেয়ার কিনে ফেলছি একসাথে, আমার তো অ্যাভারেজ করার পয়সা ছিল না বা অ্যাভারেজ করার টাকা ছিল না। ভাই আপনারা ওইভাবে প্ল্যান করেন কেন? আপনাকে এভাবেই প্ল্যান করতে হবে। যদি কোনো কারণে কোনো একটা স্টক ঝামেলা হয়, কোনো স্টক পড়েই যায়, আমি যে একেবারে 100% টু দ্য পয়েন্ট এন্ট্রি নেই এমনও না। কোনো একটা স্টক পড়লে সেটার পিছনে আমার প্ল্যান থাকে, সেটার পিছনে আমার ব্যাকআপ থাকে, যে কোনো কারণে যদি ওই স্টকটা পড়ে যায় তাহলে আমি ওইখানে আরও ফান্ড ইনজেক্ট করতে পারি। আমি ওইখানে আরও ফান্ড ইনজেক্ট করেছি, করে এই শেয়ারটার থেকে লাভ নিয়েই বেরোছে এবং ভালো একটা হ্যান্ডসাম প্রফিট দিচ্ছে। দেখেন 8 টাকার শেয়ার আমি বিক্রি করলাম কয় টাকা? 9 টাকা 50 পয়সা। তাহলে এইখান থেকে এই শেয়ারটা আমার প্রফিট হয়েছে কত পার্সেন্ট? 19-20% আমার এখানে একটা প্রফিট হয়েছে, লস হয় না কিন্তু, আবার অ্যাভারেজ ডাউন হয়েছে। তারপরে দেখেন এইখান থেকে ধরেন এই 10 টাকার শেয়ারটা এই যে 9 টাকার শেয়ারটা আমি বিক্রি করলাম আজকে কয় টাকা? 12 টাকা লেভেলে আমি বিক্রি করছি, 12 টাকার লেভেলে একদম যখন হলটা ছেড়ে দিছে তখনই বিক্রি করছে, এখানে আমার 33% প্রফিট। তার মানে আপনারা বুঝেন সর্বমোট প্রফিট হইলো কত পার্সেন্ট? এইখানে এই যে 50-51%। তো 50-51% প্রফিট হওয়ার পরেও আপনারা এই শেয়ারটাতে এন্ট্রি নেন কীভাবে? আমার বোধগম্য হয় না। এই শেয়ারটা আমি আমার গ্রুপে কিনাইছিলাম, এর মধ্যে এক দাদা ছিলেন আমাদের বা এক ভাই ছিলেন আমাদের, উনি বিরক্ত হয়ে মানে আমার প্রতি বিরক্ত হয়ে যখন এটা এইখানে পড়েছে তখন আমার প্রতি বিরক্ত হয়ে উনি আমার গ্রুপ থেকে লিভই নিয়ে নিছে। তো ওনাকে আমি বুঝাইতেই পারলাম না, ভাই এই জায়গাটাতে ম্যানিপুলেশন হচ্ছে, সেটা বিক্রি করেন না। আমি বারবার ওনাকে বলেছি, ভাই একটা শেয়ার কেনার পরে নিচে আসতেই পারে। এই যে জেনারেশনের সেদিনকার কথা বলেছি, সেটা নিচে আসতেছে এখন তাই বলে করে সে ছেড়ে দিবেন? বা আমার হাতে থাকলে আমি কি সেটা ছেড়ে দিব? না, আমার ওইখানে ট্রেডিং প্ল্যান আছে, আপনাকে ওই প্ল্যান অনুযায়ী আগাইতে হবে। এই প্ল্যানগুলো সুন্দর মতো আমি আমার কোর্সের স্টুডেন্টদেরকে শেখানোর চেষ্টা করি। যাই হোক, এই স্টকটা থেকে আজকে আমরা সেন্ট্রাল ফার্মা থেকে বের হয়ে গিয়েছি, 100% এখান থেকে বের হয়ে গেছে যতটুকু ছিল, এবং আপনাদেরকে একটা পোস্ট করে আমি জানিয়ে দিয়েছিলাম। আপনারা বলুন ভাই আপনি বের হয়েছেন, আপনি আমাদেরকে বলেন নাই কেন? এই যে দেখেন ট্রেড আওয়ারের সময় আমি আপনাদেরকে এই পোস্টটা দিয়েছিলাম। আমি আমার এই যে ফেসবুক গ্রুপ এবং ইউটিউবের কমিউনিটি পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়েছি। দেখেন যে প্রিয়তমা, তোমাকে আজ পুরাই বিদায় জানিয়ে দিলাম, তোমার অনুভূতি মনে রাখার মতো। মানে কেউ আমার ভালো প্রফিট দিছে, এই জন্য আমি এই কথাটুকু বলেছি। এই যে যখন 11 টাকা 70 পয়সা, আমি 12 টাকা সেল করার পরে 11 টাকা 70 পয়সায় যখন শেয়ারটা চলে তখনই আমি এই মেসেজটা দিয়েছি। এই যে দেখেন এই যে 11 টাকা 70 পয়সা আমি 12 টাকা করে সেল করতে পারছি। একটা স্টক যে একেবারে 100% উপরেই মানে ম্যাক্সিমাম প্রফিটই যে বিক্রি করতে হবে বিষয়টা এমন না, যতটুকু আপনি পান। এখন দেখেন আপনাদের শেয়ার আপনারা কি করবেন। আপনারা অনেকেই আজকে জেট কিনেছেন, জেট কিনে আজকে ধরা খেয়েছেন। হ্যাঁ, তবে সব স্টক যে আমার খারাপ করবে এমন না। জেডের অনেকগুলো স্টক আছে যেগুলো এখনও নিচে তলানিতে আছে, সেই স্টকগুলোরও ভালো করার সম্ভাবনা এখনও আছে। বাট যেগুলো অনেক বেড়ে গেছিলো 30%, 40%, 50%, কেপিএলের মতো শেয়ার 100% বেড়ে গেছে, সেই স্টকগুলো এখন বাই করার পজিশনে নাই, এখন সেল করার মুডে। তা আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে। মানে আপনারা কিনেন কখন? যখন শেয়ারটার দাম 30-40-50% বেড়ে যায় তখন শেয়ারটা কিনেন। শেয়ারটা কখনোই নিচে কিনতে পারেন না। এটা ভাই আপনাদেরও দোষ দিব না, আমাদের বাজারে অনেক অ্যানালিস্ট আছে, অনেক ইউটিউবার আছে যারা এই শেয়ারটা এত টাকায় গেছে, এইখান থেকে আরও এত টাকায় যাবে, এইরকম করে ভিডিও বানায় বা এরকম করে মেসেজগুলো আপনাদের সামনে নিয়ে আসে। অনেকেই আছে, আমি দেখছি, আমি গতকালকেও দেখছি এই যে শেয়ারগুলো নিয়ে অনেক তোলপাড় শুরু করে দিছে যে এটা অমুক যাবে, তমুক যাবে, হ্যান হবে, ত্যান হবে, এই হবে, বহুত কিছু বলতেছে। তারা তাদেরটা বলে, আমি আপনাদেরকে যতটুকু সতর্ক করার কথা ছিল আমি আমার জায়গা থেকে আপনাদেরকে সেই সতর্ক
করেছি। আমার হাতে 2টা শেয়ার ছিল, তার মধ্যে একটা সেন্ট্রাল ফার্মা, এটা আজকে বিক্রি করে দিয়েছি, আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং আর একটা শেয়ার আছে যেটা আজকে খুব ভালো করেছে, খুবই ভালো করেছে। সেই শেয়ারটা যেদিন আমি এক্সিট নেই সেই শেয়ারটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে আমার হোল্ডিংয়ে যেহেতু আছে বা আমাদের গ্রুপ মেম্বারদের হোল্ডিংয়ে যেহেতু আছে, তাদের কথা চিন্তা করে, তাদের সেফটির জায়গার কথা চিন্তা করে সেই শেয়ারটা নিয়ে আজকে আলোচনা করছি না। আগামী কয়েকদিনের মধ্যে শেয়ারটা ছাড়লে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এখন বলবেন ভাই, জেডের শেয়ারগুলো তো আপনি বিক্রি করে দিয়েছেন, এখন আপনার সামনে প্ল্যান কি বা সামনে কি নিয়ে আগাবেন, কি বিষয় নিয়ে আপনি চিন্তা করতেছেন, আপনার ওয়াচ লিস্টে কি আছে? চলেন আজকে আমার সামনে এর পরে জেডের শেয়ারগুলো ভালো করেছে, টুকটাক প্রফিট উপরওয়ালা যাই দিছে, পেয়েছি, সেটা নিয়েছিও আজকে। তো আসলে সামনে কোন স্টকগুলো সম্ভাবনাময় এবং কোনগুলো আমি আমার ওয়াচ লিস্টে রেখেছি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা। নেক্সটে আমার ওয়াচ লিস্ট হচ্ছে লোপেইট। দেখেন লোপেইটের মধ্যে অলরেডি 3টা শেয়ার ভালো করেছে। এক নম্বর রহিমা ফুড, সিবিও এবং মুন্নু সিরামিক। এখন বলবেন ভাই লোপেইট কোন কোন শেয়ারগুলা? লোপেইট এই যে বললাম, রহিমা ফুড, সিবিইউ, সোনালী আঁশ, মনোস্পোল, পেপার প্রসেস, আনোয়ার, লিন্ডিবিডি, জেমিনি, ফার্মাইট, মুন্নু এগ্রো, জেএমআই, সমরিতা, আরও কয়েকটা স্টক আছে, এতগুলোর নাম আমার এখন বর্তমানে মনেও নাই, এগুলো দেখলে বোঝা যাবে। মোটামুটি 15 থেকে 20টা স্টক আছে এই লোপেইট। তো আপনারা চাইলে ওই লোপেইটের দিকে নজর রাখতে পারেন। এখন বলবেন ভাই লোপেইটের তো অনেকগুলো 15-20টা শেয়ার, এখন এটার মধ্যে কোনটা সবচেয়ে ভালো হবে? সেইগুলো নিয়ে স্পেসিফিকভাবে এখন আলোচনা করতে চাচ্ছি না আমি। সেইটা আসলে আমি এবং আমার যারা মেম্বার আছে তাদের জন্য মোটামুটি বেছে টেছে রেখেছি এবং অলরেডি টুকটাক 2-1টা করে কেনাও শুরু করেছি। আসলে আপনারা এই এইগুলো যদি আপনি একটু টেকনিক্যালি সাউন্ড হন, টেকনিক্যাল অ্যানালাইসিসটা জানেন, তাহলে এই যে লোপেইটগুলোর কথা বললাম এগুলা থেকে 2-1টা করে বেছে আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। তো লোপেইটের মধ্যে সবগুলাই যে ভালো করবে তাও না, এর মধ্যে কয়েকটা খুব সম্ভাবনাময় স্টক আমি দেখতে পাচ্ছি, এগুলা এখান থেকে বেশ ভালো করার সম্ভাবনা আছে। তো আপনারা একটু যদি টেকনিক্যালি সাউন্ড হন, টেকনিক্যাল অ্যানালাইসিসটা জানেন, আপনারা চাইলে সেই স্টকগুলা দেখে দুখে ওই 15-20টার মধ্যে একটু 2-4টা দেখে আপনারা এন্ট্রি প্ল্যান করার চেষ্টা করবেন বা এন্ট্রি পয়েন্ট খোঁজার চেষ্টা করবেন। যাই হোক, এরপরে আছে ইন্স্যুরেন্স। যদিও আমি ইন্স্যুরেন্সকে বেশি আগায় রাখবো না, কারণ ইন্স্যুরেন্সটা আজকে যেরকম হয়েছে, একটু ইন্স্যুরেন্স সেক্টরে যাই, চলেন গেলে আপনি একটু দেখাইতে পারবো। ইন্স্যুরেন্স সেক্টর মোটামুটি আজকে একটু ভালো করেছে, একেবারে আহামরি ভালো করছে সেটা আমি বলবো না, কিন্তু একটু ভালো করেছে, ভলিউমও আসছে এবং প্রাইস অ্যাকশনটা মোটামুটি খারাপ না। বাট ইন্স্যুরেন্স আমার এইখান থেকে কেন যেন একটু খটকা মনে হচ্ছে। তবে হ্যাঁ, সবগুলো ইন্স্যুরেন্স অ্যাট এ টাইম যে ভালো করবে এমনও না, এর মধ্যে 2-4টা ইন্স্যুরেন্স ভালো করতে পারে। তো সেইগুলো যদি আপনি ফিল্টারাইজ করতে পারেন, আপনি একটু টেকনিক্যাল অ্যানালাইসিসটা যদি ফলো করতে পারেন, অথবা কারোর সাথে পরামর্শ করেও একটু যদি করা যায়, তাহলেও আপনারা এখান থেকে মোটামুটি একটা পাবে। কিন্তু একেবারে যে কনফার্মেশন দিচ্ছে লোপেইটের মতো, আমি সেটা না। আমি সর্বপ্রথম লোপেইটকেই আগায় রাখবো, দেন হচ্ছে ইন্স্যুরেন্স যদি টুকটাক, আহামরি না, টুকটাক এইখান থেকে একটা পুল ব্যাক দিলেও দিতে পারে। আবার সেক্টরের পুরা সেক্টরই না, এর মধ্যে থেকে 2-4টা স্টক যেগুলো খুব ভালো করে সেগুলো আপনারা চাইলে একটু ওয়াচ লিস্টে রাখতে পারেন। এই যে দেখেন মুন্নু ফেব্রিক স্টকটা নিয়ে অনেকেই আমার কাছে কোয়ারি করছে। যখন হল্ট হইলো, হল্ট ভাঙার পরের দিন, মানে এই যে এই দিন হল্ট হয়েছে 13ই জানুয়ারি, এই হল্ট ভাঙার পরের দিন সবাই আমাকে বলছে ভাই মুন্নু ফেব্রিক কিনবো কিনা, এবং গতকালকে বলছে এবং আজকেও বলছে অনেকেই। আমি এই মুন্নু ফেব্রিক আমার গ্রুপে যারা আছে বা আমার স্টুডেন্ট যারা আছে তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছিলাম, বা তাদের উদ্দেশ্যে আমি কি বলেছিলাম, চলেন সেইটা একটু দেখে আসি। দেখেন এই যে মুন্নু ফেব্রিক যাদের হাতে আছে ছেড়ে দিতে পারেন, কন্ডিশন ভালো মনে হচ্ছে না। এই যে টুইসডেতে, মানে গত মঙ্গলবারে, আজ থেকে 2 দিন আগে, মানে গত পরশু দিনে ক্যান্ডেলের চেহারা কি ছিল? এইটা ছিল। এই দিন আমি তাদেরকে বিক্রি করে দিতে বলছিলাম এইখানে যখন আসে। ভাই এইটা আমি কিভাবে ধরতে পারছি বলেন? কিভাবে পারলাম ভাই? এটা রিটেস্টমেন্ট, এটা হচ্ছে আইডিএম, প্রলোভন দেখানো, ইন্ডুসমেন্ট। এই যে মুন্নু ফেব্রিক এই দিনের পরে, মানে মোটামুটি 18 টাকার উপরে গিয়েছিল, এরপরে দেখেন এই যে 16 টাকা 40 পয়সা আজকে ঢেলে দিছে। এই মুন্নু ফেব্রিক আমার ভালো লাগতেছিল না, এই জন্য আমি বলে দিয়েছি তাদেরকে। আসলে এখন অন্যরা কিভাবে অ্যানালাইসিস করে আই ডোন্ট নো, বাট আমি আমার অ্যানালাইসিসটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, অনেকগুলো গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার চেষ্টা করি যে এখানে কি হচ্ছে, কি টাইপের হচ্ছে। অনেকেই এই জায়গাটাতে কিনে ফাঁসছে, কারণ তারা বিক্রি করবে না, তারা আবার এইদিকে আসবে, আসার পরে দেন এইটা
আবার প্লে করবে। কিন্তু আপনারা টু দ্য পয়েন্টে সুইং ধরে ধরে যে ট্রেড করবেন সেই বিষয়টা আপনাদের মাথায় নাই। চলেন, আপনাদেরকে আমি প্রথমে বলেছিলাম মিডল্যান্ড ব্যাংকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। মানে টপ লুজারে শেষ ছিল তো, এই জন্যই মানে বামের দিকে হল্ট হয়েছে, এই জন্যই আমি আপনাদেরকে বলেছিলাম যে মিডল্যান্ড ব্যাংকটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। দেখেন মিডল্যান্ড ব্যাংক আমি কিন্তু যে এই দিন এই ক্যান্ডেল যেদিন হয়েছে এই ক্যান্ডেলে আপনাদেরকে দিয়েছি, এই ক্যান্ডেলে দিয়েছি। দেখেন মিডল্যান্ড ব্যাংক কী বাড়ি দিচ্ছে। আপনারা খুঁজেন ভাই উপরের দিকের স্টক, কেন রে ভাই এই স্টকটা আপনার 16 টাকাও না, আরও এইদিকে এই যে এই স্টকটা 12 টাকার থেকে 36 টাকায় গেছে, 3 গুণ শেয়ারটা হয়েছে। তারপরে শেয়ারটাতে আপনারা এন্ট্রি দেওয়ার কথা চিন্তা করেন কিভাবে? যেদিন মাল একেবারে শেষ ওদের মাইর হয়েছে, শেষ মাইর হয়েছে, এইখানে তোরা মারছে, এইখানে তোরা প্রফিট টেক করছেই, করে করে আপনাকে আরও আকর্ষণ করছে যে আসো শেয়ারটা বাড়তেছে, কিনো তোমরা কিনো। ওর শেষ মাইর ছিল এই দিন, একদম শেষ মাইর। এই দিন মাইর পর যে দেখেন ফ্রি ফল হচ্ছে, হবেই, এই শেয়ারটা আরও ফল হবে, আরও ফ্রি ফল হবে। এই যে দেখেন, এই যে 7 জানুয়ারি মিডল্যান্ড ব্যাংক, 7 জানুয়ারিতে আমি এই পোস্ট দিয়ে আপনাদেরকে বলেছিলাম কি সুন্দরভাবে ঢেলে দিয়েছে, অতি লোভে তাঁতি নষ্ট। দেখেন এই যে 33 টাকা 50 পয়সার ঘরে যেদিন ছিল, 33 টাকা 50 পয়সার ঘরে যেদিন ছিল, যে এই ক্যান্ডেলটা, ওই ক্যান্ডেলটার সাথে আজকের ক্যান্ডেলটা একটু মিলাই রাখার চেষ্টা করেন। দেখেন এই যে এই ক্যান্ডেলটা, এই যে 7 জানুয়ারি। তো এখন আপনারা বলবেন ভাই অ্যানালাইসিস কাজ করে না বাংলাদেশের বাজারে। ভাই আপনি অ্যানালাইসিস করতেই জানেন না। আপনারা কি করেন, কোর্স করেন এমন লোকের কাছে বা এমন ব্যক্তির কাছে কোর্স করেন যারা শুধু হচ্ছে ইন্ডিকেটর নিয়ে কোর্স করায়। ভাই আমি তো জানি যে বাংলাদেশে কে কোন ধরনের অ্যানালাইসিস শেখায়। দেখেন আমি আপনাদেরকে দুইটা জিনিস আপনাদেরকে সুন্দর মতো বোঝানোর চেষ্টা করলাম, মিডল্যান্ড ব্যাংক দিয়ে, মুন্নু ফেব্রিক দিয়ে এবং হচ্ছে আপনার সেন্ট্রাল ফার্মা দিয়ে। আমি এগুলো ধরতে পারলাম কিভাবে, এগুলো জানলাম কিভাবে যে এই যে মিডল্যান্ড ব্যাংক এইখান থেকেই যে পড়তেছে, আমি এটা কীভাবে জানতে পারলাম, কিভাবে বুঝতে পারলাম? এটা বুঝতে পারলাম ভাই আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে। সো আমি বলবো আপনারা একটু টেকনিক্যালি সাউন্ড হন, দেখবেন আপনারাও টু দ্য পয়েন্টে এই বিষয়গুলো ধরতে পারতেছেন। এখন বলবেন ভাই কোথা থেকে শিখবো? আপনারা জানেন আমার একটা অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স চলে, অলরেডি একটা চলমান, এবং নেক্সট মান্থ থেকে যে ফেব্রুয়ারি মাসের থেকে শুরু হতে যাচ্ছে আমার নেক্সট ব্যাচ। তো আপনারা চাইলে এই নেক্সট ব্যাচের জন্য এনরোল করে নিতে পারেন। ফেব্রুয়ারি মাসের কবে থেকে শুরু হবে ডেটটা এখনও ফিক্স করে নেই, সামনে ডেটটা ফিক্স করলে আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি আমার মতো এই যে আমি যেভাবে করার চেষ্টা করি এই ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে চান, তাহলে এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা যদি কোনো নির্দিষ্ট পার্টিকুলার স্টক নিয়ে কনসালটেন্সি বা পরামর্শ চান, তাহলেও আপনারা এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপে আপনারা একটু নক করবেন। আশা করি আমার সাধ্যমতো আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, আপনারা চাইলে এইখান থেকে শিখতে পারেন, অথবা চাইলে অন্য যারা আছে বাজারে বা অন্য যারা কোর্স করায় সেখান থেকেও শিখে নিতে পারেন। বাট আপনারা শিখেন ভাই। হ্যাঁ, তবে এতটুকু আপনাদেরকে বলবো, যিনি ভালো জানেন, ভালো বুঝেন, ভালো একজন মেন্টর যিনি, তার কাছ থেকে শিখলে আপনাদের জন্য ভালো। ওই ইন্ডিকেটর বেস বা হচ্ছে যে বুলিঞ্জার ব্র্যান্ড, হাবিজাবি, ওই যে কী বলে ম্যাকডি, এমএসিডি, এইগুলো শেখায়, এগুলো শিখে আমাদের বাজারে কোনো লাভ নেই। এইগুলো ল্যাগিং ইন্ডিকেটর, এইগুলো দেখায়েই স্মার্ট মানি আপনাদেরকে বোকা বানায়, একদম ধোকা দেয়। এই যে স্মার্ট মানি নিয়ে আমি কাজ করি, সেই বিষয়গুলো কীভাবে আপনারা রিপ্রেজেন্ট আমি আপনাদের সামনে করি দেখেন, একদম আপনাদেরকে টু দ্য পয়েন্টে ধরিয়ে দিলাম যে আসলে কোথায় কিভাবে কি হচ্ছে, কোথায় কোন জায়গায় ইনজেক্ট হচ্ছে, কোথায় কোন জায়গা বের হচ্ছে। যদি আপনারা আমার এই কোর্সটা করেন তাহলে ওই বিষয়গুলো সুন্দর মতো আপনাদেরকে ধরিয়ে দিতে পারবো যে একটা স্মার্ট মানি কোথায় ইনজেক্ট হচ্ছে, কোথায় এক্সিট হচ্ছে, এবং তাদের সামনে প্ল্যান কি, সেই বিষয়টাও আমি আমার স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করি। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।